গ্রামের এক কোনায় একটা ভাঙা ঘরে রামু আর রেনু থাকে। ওদের ছোট্ট দুটি বাচ্চা, ছেলে রাজু আর মেয়ে পিঙ্কি। ঝড়ের জন্য তাদের ভাঙা ঘরটা যেন মনে হচ্ছে দুলছে। মা, ও মা, আমাদের ঘরটা তো বাতাসে দুলছে। মা, আমাদের ঘরটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। মা, মা, আমার না খুব ভয় করছে। এই ঝড় বৃষ্টিতে ঘরটা ভেঙে গেলে আমরা আমরা কোথায় থাকবো? কাঁদিস না রে, তোরা কাঁদিস না। আমি আসি তো তোদের সাথে। তোদের ভয় কিসের? এখন যদি ঘরটা ভেঙে পড়ে তাহলে এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় থাকবো? কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই কথাগুলো তোমার আগে মনে করা উচিত ছিল। সে কবে থেকে বলছি ঝড় বৃষ্টি চলে আসছে, ঘরটা সারাই করো সারাই করো, কিন্তু কে শুনে আমার কথা? গিন্নি, টাকা না থাকলে কি দিয়ে সারাই করি বলো তো? ঘর সারাই করতে গেলে তো টাকার প্রয়োজন হয়, কিন্তু সেই টাকাই তো নেই। কাজ কাম না করলে টাকা কোথা থেকে আসবে শুনি? টাকা তো আর বাতাসে উড়ে উড়ে আসে না, তার জন্যই কাজ কাম করতে হয়। আরে গিন্নি, দেখো, এমন একদিন আসবে আমাদের টাকার কোনো অভাব থাকবে না গো, কোনো অভাব থাকবে না। কে জানে কবে সেদিন আসবে, আর আদৌ আসবে কিনা। হঠাৎ জোরে একটা বাতাস এসে রামুর ঘরের চালাটা উড়িয়ে নিয়ে যায়। বৃষ্টির ভেতরে চারটে মানুষ জড়সড় হয়ে বসে আছে। হায় সৃষ্টিকর্তা, আমাদের কি সর্বনাশ হলো! এই একটা মাত্র ঘর ছিল, তাও সালটাই উড়ে গেল। এখন বাচ্চা দুটোকে নিয়ে যে কি করব, কোথায় যাবো আমরা? মা, আমি তো ভিজে যাচ্ছি। মা, দেখো, দেখো মা, কেমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার খুব ভয় করছে। মা, আমার খুব ভয় করছে। মা, এই বৃষ্টির পানি তো খুব ঠান্ডা। আমার খুব শীত লাগছে মা। আমাদের এখন কি হবে মা? আমরা কোথায় থাকবো? হোগো, কিছু একটা করো। এই বৃষ্টিতে ভিজলে তো আমাদের শরীর খারাপ করবে। ছেলে মেয়ে দুটো তো অসুস্থ হয়ে পড়বে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আশেপাশে তো কারোর ঘরও যে নেই যে তাদের বাড়িতে গিয়ে ঠাঁই নেব। হোগো, হোগো, কিছু একটা করো। এইভাবে তো আর ভেজা সম্ভব না। আমি বাইরে গিয়ে দেখছি কি করা যায়। তুমি রাজু আর পিঙ্কিকে নিয়ে থাকো। রামু বাইরে গেল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার চোখ পড়ল তাদের ঘরের কোণের লাউ গাছটার ওপর। লাউয়ের পাতা একটার সাথে আরেকটা এমন ভাবে লেগে আছে, গাছের নিচে একটুও পানি পড়ছে না। গিন্নি, বাচ্চাদের নিয়ে বাইরে এসো, থাকার জন্য জায়গা পেয়েছি। গিন্নি, বাইরে এসো। বাইরে আবার থাকার জায়গা কোথায় পেলে গো? আরে এসো তো, বাচ্চাদের নিয়ে এসো। না আসলে দেখবে কি করে? আসো। কি গো, কোথায় থাকবো? ওগো, তুমি ওদের নিয়ে এই লাউ গাছের নিচে বসো। দেখো, এখানে পানি পড়ছে না। দেখো। রাজু, পিঙ্কি, তোরা সবাই তাড়াতাড়ি লাউ গাছের নিচে চল। হ্যাঁ মা, এখানে বেশি পানি পড়ছে না। এখানে থাকলে আর আমাদের বৃষ্টিতে ভিজতে হবে না। কিন্তু মা, আমাদের জামা কাপড় তো সব ভিজে গেছে। ভিজে গায়ে তো খুব শীত করছে মা। কি আর করবো রে মা, ঘরের মধ্যে যেসব কাপড় ছিল তা তো সবই ভিজে গেছে। একটু কষ্ট করে থাক মা, বৃষ্টি কমলে ঠিক একটা ব্যবস্থা করা যাবে। এই ঝড় বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না গো গিন্নি। কি যে আছে আমাদের কপালে কে জানে। মনে হয় আজ এভাবেই রাত্রি পার করতে হবে আমাদের। একটা মাটির ঘর ছিল,
তাও ভয়ানক ঝড়ে তার জাল উড়ে গেল। মাথার উপর ছাদ নেই, খাবার নেই, টাকা নেই। এখন কি করব? হায় সৃষ্টিকর্তা, দয়া করো, আমাদের ওপর একটু দয়া করো। এত কিছুর পরেও শুধু একটা জিনিস রয়ে গেছে, বাড়ির পাশে এক পুরনো লাউ গাছ, যেটা ঝড়ের পরেও মাটি আঁকড়ে দাঁড়িয়ে আছে। যা আছে তাতেই দেখি কি হয়। বাহ, বেশ হয়েছে তো। মা, মা দেখো, আমাদের থাকার মতো লাউ গাছের ঘর হয়ে গেছে। বাবা, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। এটা তো একদম ঘরের মতোই দেখাচ্ছে। আপাতত থাকার মতো একটা ছাউনি তো দরকার ছিল রে মা, না হলে তোদের নিয়ে কোথায় যেতাম বলতো। ওগো, বাড়িতে তো কিচ্ছুটি নেই। বাজারে গিয়ে দেখো না, কিছু আনতে পারো কিনা। কাল থেকে সবাই তো না খাওয়া। আচ্ছা দেখছি, তুমি কিছু কিছু জিনিস নিয়ে লাউ গাছের নিচে যেতে থাকো, আমি বাকি জিনিসগুলো নিয়ে আসছি, এসে সারিয়ে দেব। ইস, বলে তো এলাম, কিন্তু হাতে তো একটা টাকাও নেই। কি যে করব? ওপরালা, তুমি আমাকে পথ দেখা ওপরালা। ছোট ছোট বাচ্চারা যে আমার ঘরে না খাওয়া। মা, ও মা, খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও। হ্যাঁ মা, কাল থেকে তো কিচ্ছু খাইনি। আমারও খুব খিদে লেগেছে, খাবার দাও না। ঘরে তো কিচ্ছুটি নেই রে, তোদের কি খেতে দেব? তোদের বাবা বাজারে গেছে, দেখি কিছু নিয়ে আসতে পারে কিনা। গিন্নি, নাও, কটা চাল এনেছি গিন্নি। তা তরকারি আনোনি? শুধু চাল দিয়ে কি করব? টাকা নেই, অনেক কষ্ট করে চালগুলো এনেছি। কোনো কিছু না থাকলে ফ্যানে ভাতে রান্না করো। আচ্ছা ঠিক আছে, আগে ভাত কটা রান্না করে নি। ছেলে মেয়ে দুটো খিদে জ্বালায় যে চটফট করছে। গিন্নি, আমাদের লাউ গাছে বেশ বড় একটা লাউ ধরেছে, ওটা রান্না করবে নাকি? হোমা তাই নাকি? আগে তো খেয়াল করিনি। দাও তো দাও, দুটো লাউ পেড়ে দাও তবে। আজ একটু লাউ দিয়ে পাতলা ঝোল করব। আগে অন্তত ছেলে মেয়ে দুটো পেট ভরে খাক। এই নাও গিন্নি, লাউটা ধরো। আরে বাহ, লাউটা তো বেশ বড় সড়ো হয়েছে। বুঝলে গিন্নি, এই লাউ গাছটাই এখন আমাদের ভরসা। আগে ভাবতাম গাছ শুধু ফল দেয়, এখন বুঝছি ছায়াও দেয়, শান্তিও দেয়, মনে সাহসও যোগায়। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক বলেছো। লাউ গাছটা ছিল বলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু মাথা গোজার ঠাইও হয়েছে। কিরে রেনু, কি করছিস? গাছের নিচে রান্না করছিস? হ্যাঁ গো রিনা ভাবি, কাল ঝড়ে আমাদের ঘরে চালটাই উড়ে গেছে। কি করব বলো তো? উপায় না পেয়ে লাউ গাছের নিচেই ঠাঁই নিয়েছি। কি যে বলিস না, গাছের নিচে ছেলে মেয়েদের পড়া ঘুম সবকিছু। রেনু, তুই তো দেখছি গাছের নিচেই সংসার পেতে নিয়েছিস। দেখবি গাছের নিচে বসে সংসার করছিস। সংসার তো আর সাথে করছি না, কোনো উপায় না পেয়ে রাতে আর কোথায় যাব? যাবার তো কোনো জায়গাও ছিল না, সবাই বৃষ্টিতে ভিজছিলাম। তাই শেষ ভরসা আমাদের এই লাউ গাছটাই হলো। কিন্তু এভাবে আর কতদিন চলবে বলতো? যতদিন লাউ গাছে লাউ ধরবে ততদিন আমাদের হাড়িতেও ভাত ফুটবে, আমাদের মাথা গোজার ঠাইও থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি রে, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে।
দিন দিন রেনুর লাউ গাছটা আরো সুন্দর হতে লাগলো। পাতায় পাতায় একেবারে এঁটে গেল, নিচে এক ফোঁটাও পানি পড়ার মতন থাকলো না। এছাড়াও গাছে নতুন লাউয়ে ভর্তি হয়ে গেল। মা, ওমা, আমাদের লাউ গাছে লাউয়ে ভর্তি হয়ে গেছে। ওমা, তাই তো দেখছি, গাছে তো অনেক লাউ ধরেছে। কাল অব্দি তো একটাও চোখে পড়েনি। কতগুলো লাউ! মা, এই সব লাউ বিক্রি করলে তো আমাদের বেশ কিছু পয়সা আসবে। হ্যাঁ রে বাবা, তা তো আসবে, কিন্তু তুই বরং লাউগুলো পেড়ে বাজারে বিক্রি করে আয়। আচ্ছা মা, আমি একটা একটা করে পেরে দিচ্ছি, তুমি নিচে থেকে ধরো, কেমন? কি রে রাজু, সবগুলো পারলি না? না মা, এত লাউ আমি একা বাজারে নিয়ে যেতে পারবো না। শোন, এগুলো বাজারে বিক্রি করে চাল ডাল তেল আর তরকারি সব নিয়ে আসবি। আচ্ছা মা, সব নিয়ে আসবো। লাউ নেবে? লাউ, টাটকা লাউ, টাটকা বানের লাউ। এই লাউ নিয়ে যাও, লাউ লাউ লাউ, জাল কম লাগে, মানে ভালো, দামে সস্তা। লাউ নাও, লাউ লাউ। কিরে রাজু, এত লাউ কোথায় পেলি? আমাদের গাছে হয়েছে চাচা, নিয়ে যান একটা। বাহ, লাউগুলো তো বেশ বড় বড় আর তাজা তাজা। হ্যাঁ, আমাদের গাছের লাউ অনেক বড় হয়। আচ্ছা, বিক্রি কর তাহলে, আমি গেলাম। নেবেন না একটা? না রে বাজান, লাউ তোর চাচি পছন্দ করে না। বাহ, বেশ সুন্দর লাউ তো। রাজু, আমারে দুটা লাউ দাও তো, দুটা লাউ দাও। এই নিন চাচা লাউ, মাত্র 20 টাকা। এই নাও, তোমার টাকা নাও। দেখতে দেখতে রাজুর সব লাউ বিক্রি হয়ে গেল। রাজু টাকা দিয়ে রেনু যা যা বলেছিল সবকিছু কিনে বাড়ি ফিরল। এই যে মা, তোমার বলা সবকিছু নিয়ে এসেছি। রাজু বাবা, এত কিছু এনেছিস? হ্যাঁ মা, লাউগুলো বেশ ভালো দামে বিক্রি করেছি। এই নাও, বাকি কিছু টাকা নাও নাও। কতদিন পরে এত কিছু একসাথে চোখে দেখছি। যা বাবা যা, হাত মুখ ধুয়ে এসে খেতে বস। সেই দিন হঠাৎ গভীর রাতে কিছু লোক এসে রামুদের লাউ গাছের লাউ কেটে নিয়ে যায়। গাছের অনেক ডাল ভেঙে রেখে যায়। রেনু সকালে উঠে দেখে গাছে কোনো লাউ নেই। গো, আমাদের তো সব শেষ হয়ে গেল গো, আমাদের গাছের সব লাউ কেটে নিয়ে গেছে। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। দেখো গো দেখো, কতগুলো লাউ কেটে রেখে গেছে। গিন্নি, কেঁদো না, ওরাও হয়তো গরিব। এই গাছ শুধু আমাদের না, হয়তো অনেকেরই ভরসা ছিল। হয়তো আমাদের থেকেও তারা কষ্টে ছিল, আমাদের চোখে পড়েনি তা। বাবা, তবে এখন আমরা খাবো কি? এই গাছ মরেনি মা, আবার ফল দেবে। কিন্তু এবার আমরা শুধু খাবো না, এটা থেকে বাঁচার অবলম্বন করব রে। সেই রাতেই রামু ঠিক করে আর শুধু একটা গাছ নয়, সে চারপাশে আরো লাউ গাছ লাগাবে। সে বীজ খুঁজে আনে, মাটি কাটে, গায়ের মানুষকে নিয়ে গাছ লাগায়, সবাইকে নিজেদের বাড়িতে লাউ গাছ লাগাতে উৎসাহী করে তোলে। এই গাছ আমাকে সংসার দিয়েছে, এখন আমি চাই প্রতিটা পরিবার নিজের একটা গাছ লাগাক। লাউ গাছের ফলনও ভালো,
লাউ ভালো দামে বিক্রিও করা যায়। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খুশি হয়ে গাছ লাগায়। একদিন তারা সবাই মিলে লাউ উৎসব করে। লোকজন খুব খুশি হয়। হাসি খুশিতে সবাই নিজেদের বাড়ির লাউ নিয়ে হাটে বসে। গ্রামের মানুষ বেশ স্বাবলম্বী হতে শুরু করে। কিছু কিছু মানুষ লাউ নিয়ে শহরে বেশ চড়া দামে বিক্রি করতে শুরু করে। জমিদার মশাই, গ্রামের কথা শুনেছেন? আমাদের গ্রামে তো এখন সেই আগের মতো আর নেই। আগের মতো নেই মানে? আমাদের গ্রাম একটা অপয়া গ্রাম। জমিতে ফসল হয় না, গ্রামের জমিটাই খারাপ। আরে আমার কথা শুনুন, এখন গ্রামের সবাই লাউ চাষ করে অনেক লাভবান হয়ে যাচ্ছে। সবার অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। গ্রামের উন্নতি হতে শুরু হয়েছে। কি বললি? গ্রামের এত কিছুর পরিবর্তন হয়ে গেছে আর আমি জানতেই পারলাম না। তা গ্রামটা একবার ঘুরে দেখবেন নাকি? তা তো যেতেই হবে। এই গাছপালা কার অনুমতিতে লাগানো হয়েছে? এই জমি তো আমার বাপ দাদার নামে। আমি এসেছি জমি ফেরত নিতে। আর ওই লাউ গাছগুলো এখন আমার। আমি শহরের বড় হোটেলে এই লাউ বিক্রি করব। তোরা শুধু মজুর হয়ে কাজ করবি। জমিদার মশাই, এই জমি এখন পরিত্যক্ত। আপনি তো এখানে 10 বছর ধরে আসেননি জমি দেখতে। আমরা এখানে ঘর বানিয়েছি, গাছ লাগিয়েছি, সংসার করেছি। এটা আপনার কেমন করে হয়? গাছ তো আমরা লাগিয়েছি, দিনরাত খেটে বড় করেছি, আর আপনি এলেন আর বলে দিলেন গাছ আপনার? এটা তো অন্যায়। এই জমি তো পড়েছিল বছরের পর বছর। আমরা নিজের হাতে গাছ লাগিয়েছি। এখন আপনি এসে আমাদের গাছ নিতে চান? এটা তো আমরা মানতে পারি না। আইন আমার হাতে, কাগজে নাম আছে আমার। যা লাগিয়েছিস সব আমার হবে। তোরা মানিস কি মানিস না সেটাতে আমার কোনো মাথা ব্যথা নেই। জমিদার মশাইয়ের কথা মেনে নিলে মজুরি পাবে, আর না মানলে সেটাও পাবে না। সবাই কালুর কথাটা মনে রাখিস। আমি কাল আবার আসবো। হরি কাকা, এখন কি হবে? এত কষ্ট করে আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে পেরেছি, এখন জমিদার কোথা থেকে আসলো কাকা? না না, আমাদের কিছু একটা করতে হবে। এমন করে হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না। কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, আমরা সবাই একজোট হব। আমরা আর কারোরই গোলামি করব না, এর একটা বিহিত করণই লাগবো। চল, আমরা সবাই আমাদের জমির কাগজপাতিগুলো একটু ভালো করে দেখি, যদি কোনো পথ পাওয়া যায়। এরপর রামু সহ সবাই সেই রাতে হাল ছাড়ে না। সে পুরনো খতিয়ান ঘেটে দেখে জমি অনেক আগেই সরকারি খতিয়ানে চলে গেছে। আমাদের আর কোনো ভয় নেই। এই জমি জমিদারের নামে নেই, সব সরকারি খতিয়ানে চলে গেছে। সরকার আমাদের কাছ থেকে না নিলে এই জমি আর কেউ নিতে পারবে না। কাল আসুক জমিদার, দেখি আমাদের কাছ থেকে সবকিছু কি করে নেয়। কি রে, কে কে আমার কাজ করবি বল? আমরা আপনার গোলাম নই যে আপনার হয়ে কাজ করব। আমরা কেউ আপনার গোলাম নই। আমরা আমাগোর নিজের মতো কাজ করুম। তাহলে তোদের কাছ থেকে সব জমিগুলো এবার কেড়ে নেব আমি। জমি না থাকলে সবাই কোথায় কাজ করবি?
এই জমি এখন সরকারি খতিয়ানে পড়ে। আমরা গরিব মানুষ, নিজের হাতে গাছ লাগিয়েছি। আপনি এখানে ব্যবসা করতে পারবেন না। এই জমি এখন আপনি নিতে পারবেন না। আমাদের কারোরই কিছু করতে পারবেন না আপনি। তাহলে তোরা আমার বিরুদ্ধে গিয়েই কাগজ খুঁজে বের করেছিস? এত বড় সাহস তোদের! এতে সাহসের কিছু নেই। আমাদের হক আপনাকে কেড়ে নিতে দেব না। আপনি চাইলে গাছ লাগান, ফল খান, কিন্তু লোভ করে অন্যের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফল কেন কাটতে চাইছেন? এটা তো আমরা মেনে নেব না। জমিদার মশাই, মনে হচ্ছে এইখানে আমাদের আর কিচ্ছু করার নাই। ভালোই ভালোই কাইটা পড়েন, চলেন চলেন। একটু আধটু সব পড়তে শিখে অনেক পাখা গজিয়েছে সবার। সবাইকে আমি দেখে নেব সবাইকে। হ্যাঁ, সেটা আমরাও দেখে নেব। আমরা সবাই সবার পাশে আছি। আজ আমরা এক হয়ে লড়েছি বলে জমিদার আমাদের কিছুই করতে পারেনি। হ্যাঁ, নিজে গড় অধিকারের লড়াই সবাইকে এক লগে লড়তে হয়, তাইলে কেউ আমাদের কিছু করতে পারবো না। 1 বছর পর গ্রামের সব বাড়ির উঠোনে লাউ গাছ। প্রতিটা পরিবার গাছের নিচে হাওয়া, হাসি আর শান্তি খুঁজে পেয়েছে। রামু আর রেনু বসে আছে তাদের ছাউনি তোলা ঘরের পাশে। গাছের ছায়ায় বসে বসে কথা বলছে তারা। ওগো, তুমি শুধু লাউ গাছ লাগাওনি গো, তুমি আশা লাগিয়েছো, আমাদের বাসার পথ খুঁজে বের করেছো। আজ গ্রামের সবাই লাউ চাষ করে সুখে দিন কাটাচ্ছে। আরে গিন্নি, তুমি ছিলে বলেই গাছের নিচে দাঁড়িয়ে আমি একটা গোটা সংসার করতে পেরেছি। নিজের সাথে সাথে সবার উপকারেও আসতে পেরেছি। হ্যাঁ গো হ্যাঁ, এই লাউ গাছই আমাদের সংসারটা বাঁচিয়ে দিল। গিন্নি, একটা গাছ ছাদ দিতে পারে, খাবার দিতে পারে, কিন্তু মানুষ যদি হাল না ছাড়ে তবে সেই গাছ থেকে গড়ে ওঠে একটা গোটা পৃথিবী। সবার বেঁচে থাকার উপায়। আর লোভে পাপ, পাপে নাশ। গরিবের গাছ কেটে কখনো রাজা হওয়া যায় না। নিজে পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে হয়। এরপর থেকে রামুদের আর কোনো অভাব থাকলো না। লাউ বিক্রি করে তারা তাদের জীবন সুন্দরভাবে চালাতে লাগলো। কি গো, সেই সকাল থেকে এখানে বসে আছো? কালকাও কামে গেলা না, আজকাও না। কি হয়েছে কি তোমার? কই জামু, জমি নাই, কাজ নাই, এই মুখ আমি কারে দেখামু? মানে কি কও এগুলা? জমি নাই মানে? মানে কি? আজ সকালে দেবাশিস বাবুর পায়েও ধরছিলাম, তবু কইল এই বছর থেকে জমি নিজেরা চাষ করব, তাগর আর কাজের লোক লাগবো না গো। হাইরে পোড়া কপাল, এইটা তো সেই জমি যেটা তোমার বাপ ঠাকুরদার সময় থেকেই চাষ করতাছো। সেই জমি আজ হুট কইরা নিয়া নিল মানে? গরিবের কোনো জমি নাই, কোনো অধিকার নাই। জমির মালিক যারে খুশি তারে চাষে দেব, যারে খুশি তারাই দেব। তোমার হাতে মনে হয় টাকা নাই, করে চালও নাই। কয়দিন আগে ছেলে কইছিল বই খাতা লাগবো। এখন এখন কি করবো? তোমারে আর কি কমু মিথিলা, মনে হয় এইবার না খায়া মরণ লাগবো। এমন কথা আর কোনো দিন মুখে আনবা না কইলাম। মরার আগে মানুষ চেষ্টা করে। মানলাম তোমার কাছে টাকা করি নাই, কিন্তু মগজ তো আছে। কিছু একটা ভাবো, একটা উপায় ঠিক বাইর হইব। ভাবতাছি, এইটাই ভাবতাছি। কিছু তো একটা করণ লাগবই। গরিব হইয়া জন্মাইছি, কিছু না করলে যে না খাইয়া মরা লাগবো।
ও কাকা, একটু জমি নিয়ে কথা ছিল। যদি ওই 3 কানি বাঁশবাগানের পাশের জমিটা চাষ করার জন্য আমার দিতেন আপনি, খুব ভালো হইতো কাকা। ওই জমি ও ও তোরে দিয়ে দেব? তুই পারবি কি চাষ করতে? বলতো। বাপ ঠাকুরদার আমল থেকেই তো চাষ করি কাকা, এইবার সুযোগ দিয়াই দেখেন, দেখেন না পারি কিনা। শুনছ, সিধু বলে আমার জমি চাষ করবে। শুনছ? দাদা, তোমার পুকুর পাড়ের ওই নিচের জমিটা আমার চাষের লাইগে আমারে দিবা? খুব উপকার হয় গো দাদা, খুবই উপকার হয়। না রে ভাই, জমি দিবার পারুম না, আমার জমির অন্য কাজ আছে, বুঝলি? ভাই, এমন কথা কও কেন? আমি তো এই গায়েরই মানুষ, জমি না পাইলে ঘরে ভাত উঠবো না। তগর মতো লোক রে জমি দিয়া লাভ কি? তুই কি চাষ করতে পারস নাকি? চাষ করতে পারলে দেবাশিস বাবু তার কাছ থেকে কি জমি নিয়ে নেয়? হ্যাঁ, কেন নিয়ে নিছে কত? আরে ভাই, যা তো ভাই, যা যা যা, জ্বালাইস না, যা 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 যা। হায় সৃষ্টিকর্তা, এইটুকু চাই, মাত্র এইটুকু, এইটুকু চালের ভাত আর কয়জন খাইবো? এই যে কতদিন চলবো এইভাবে? আজ 3 দিন হইল আমরা বাসি পান্তা খাইয়া আসি, আর এই মেয়েটারে দিয়ে শুধু গরম ভাত। এই চুপচাপ বইসা থাকার অভ্যাসটা চাইরা দাও, এবার কিছু একটা করো, হার পারতাছি না আমি। কি করমু মিথিলা, কোথাও কি ছুটি নাই, জমিও নাই, কামও নাই, তাইলে আমি কি করবার পারি তুমি কয়ে দাও। আমি তো তোমারে দোষ দিতাছি না, কিন্তু খাবার কই? মাইয়াটা রাতে ঘুমাইতে চায় না, কয় মা খিদাতে পেট সো সো করে। তোমাকে এই মুখ দেখেই তো কষ্ট পাইতাছি, কিন্তু কি করমু, মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়া দেই। এই কথা আর কোনো দিন মুখে আনবা না। আমি তোমার লগে থাকতে চাই, খাইতে পারি আর নাই পারি, তবু চাই, একসাথে বাঁচবার চাই। তুমি সাহস হারাইও না গো, আমি তোমার পাশে আছি। জমি নাই, পয়সা নাই, কেউ জমি দেয় না, কাম দেয় না, একা একা কেমনে লড়মু? তুমি একা না, আমরা তোমার পাশে আছি। আমি মেয়েটা, আমরা তোমারে বিশ্বাস করি। তুমি চেষ্টা করতে থাকো, আবার পারবা তুমি। আমি একটা বুদ্ধি বাইর করছি, মাথায় কিছু আইতাছে, নদীর দিকটা ভাবতাছি। নদী? নদী দিয়ে আবার নতুন কি ভাবতাছো? হ, এইবার জমি না হইলেও নদীর বুক থেকেই কিছু তুলমু, পেট খালি আর থাকবো না। জমি নাই, তাও কি চাষ থামবো নাকি? নদীর পানি তো থাইমা থাকে না কখনোই, সে তো বইয়া চলে আপন মনে। আচ্ছা, নদীতে যদি নৌকা ভাসে, কলা ঘাস ভাসে, তাইলে তো ফসলও ভাসতে পারে, তাই না? হ, যদি ভেলার মতো ভেলা বানাই, কঞ্চি বাঁশ কলা গাছ দিয়া, তার উপরে মাটি দেই, আর তাতে কুমড়ার চারা লাগাই দেই, হ, এইগুলা তো দড়ি দেয়া বাইন্ধা নদীর ধারে ভাসায় রাখলেই চলবো। বাহ, ভালো বুদ্ধি। জমি না থাকলেও নদী আছে, দেখিস রে সিধুর কুমড়ো ফলব নদীর বুকে।
আরে সিধু, এইখানে একা একা কি করস? পাগল হইলি নাকি রে? ঘরে খাবার কিছু নাই আর তুই নদীর পারে বইসে আসত। দেবেন, ভাবতাছি নদীতেই চাষ করমু রে। বাঁশ কঞ্চি দিয়া ভেলা বানামু, তার উপরে কুমড়োর চারা লাগামু রে। হ্যাঁ, কি কস? পানির ওপরে চাষ? তুই ঠিক আছত তো? আমি ঠিকই আছি রে। কেউ জমি না দিলে কি হইছে, আমি নদীর বুকে ফসল তুলমু। দেখবার পারবি সময় মতো কুমড়া উঠামু রে, দেখিস। তরে লোকে পাগল কয়, আর তুই পাগলের মতোই করতাছ। পাগল না হইলে নতুন কিছু হয় নাকি রে? আমি ভাসমান কুমড়ার চাষ করমু, সময় আইলে তুইও বুঝবি। হ্যাঁ, ওই যে দেখেন নদীতে কুমড়া ফলাইতে যাইতাছে। এক্কেবারে পাগল, এক্কেবারে। এই বাঁশটা একটু সরাই। ঠিক এইখানে দড়ি পেঁচাইলে শক্ত হইব। আমি পারুম, আমারে পারতেই হইব, পারতেই হইব আমারে। আরে ভাই, তুই সত্যি শুরু করে দিলি নাকি রে? নদীর পারে ভেলা বানাইতেছ? হ ভাই, জমি যেহেতু নাই, নদীর বুকটাই নিজের কপাল বানাইতাছি রে। এই ভেলাই চাষ করুম। তুই যে সাহস করে এই কাম ধরছ, আমি এতেই খুব খুশি হইছি রে। আমি তো ভাবি নাই তুই এমন একটা কাজ শুরু করবি। আর এই লোকজনে তরে কইতো পাগল। হ্যাঁ, ওরা তো মানুষই ছিল না রে। পাগল তো তারাই যারা গরিব মানুষে তাচ্ছিল্য করে কথা কয়। আমি যদি একটা কুমড়াও ফলাইতে পারি এই ভেলার মধ্যে, তাইলে আমার মাইয়া সেইটা মুখে দিয়ে হাসবো রে, আমার বউটা খাইবার পারবো। আমি তো ওইটাই চাই রে, আমি তো ওইটাই চাই। ওই যে দেখো দেখো, নদীতে আবার চাষ। সিধু এখন জলের জমির মালিক। আগে তোরে মজা কইরা পাগল কইতাম, এখন তো দেখতাছি তুই সত্যি পাগল রে। বাঁশ দিয়ে আবার পাটাতন বানাইছে, মনে হয় নৌকা হইব। হাস, যত খুশি হাস। একদিন তোমরাই এই ভেলার কুমড়া খাইবা। হাস হাস, বেশি বেশি হাস। হইছে হইছে, টেকার অভাবে পাগল হইয়া গিয়া এখন নদীতে চাষ শুরু করছে। নদী এখন তার ক্ষেত হইছে। বাবা রে বাবা, তোমরা সবাই হাসো হাসো, না দেখা না বুঝা। মানুষ যার যার কষ্ট সেই সেই বোঝে। তোমরা তো নিজের দিন খারাপ গেলে বুঝবা, বুঝবা, ঠিক আছে বাবলু, ঠিকই বুঝবা। ভাই, আমি তো কেবল হাস্যকর জিনিস দেখে হাসি। পানির ওপর ক্ষেত বানানো তো কেবল সিনেমায় দেখা যায় ভাই। সিনেমা না, জীবন। আমি জীবনের সিনেমা বানাইতাছি। আমার মাইয়াটার ক্ষুধা এই ভেলাতেই ভাসামু আমি। নে ভাই, এই বাসটা রাখ, আমি তোর লগে আছি। যা করতাছি ঠিক করতাছি আমরা। তরে কেউ বুঝে নাই রে, কিন্তু আমি জানি তুই সিধু পারবি রে। লোকে দেখবো নদীও কপাল বানাইতে পারে। নদীও কপাল বানাইতে পারে। আজ 10 দিন হইল চারা লাগাইছি, চারাও পচে নাই, আবার পানিতে থাইকা গাছও শুকায় নাই। যদি আজ কিছু দেখা যায়। ও মা, এইটা আমি কি দেখতাছি? ফুল ফুটছে, কুমড়ার ফুল। এইটা কুমড়ার গুড়ি। ফল ধরছে গো, গাছে ফল ধরছে। হে সৃষ্টিকর্তা, নদীর বুকে ফসল, তুমি গরিব রে ঠকাও না। তুমি চেষ্টার মর্যাদা রাখছ। সিধু, শুই নাইলাম লোকেরা কইতাছে তোর ভেলায় নাকি কুমড়া ধরছে। সত্যি নাকি রে?
দেখ ভাই, তুই নিজেই দেখ, এই যে কুবরা, ঘাসা কুবরা ধরছে রে, ফুলও ফুটছে, আর ওই গুটিটা কয়দিনেই পাকবো, দেখিস দেখিস। তুই পারছত রে ভাই, মানুষ কয় গরিবের কপাল নাকি পুইরা যায়, আর আমি কই চেষ্টা থাকলে কপাল বানাইতে হয়। তুই প্রমাণ করলি নদীর বুকেও ফসল ফলানো যায়। এইটা সত্যি পানির ওপরে গাছ, আবার কুমড়াও ধরছে। আমাগো গায়ে তো এরকম কেউ কখনো করে নাই, এইটা তো একদম নতুন পদ্ধতি। আমি ওরে পাগল কইতাম, আর এখন মনে হয় সিধু আসলে পাগলামির চাইয়াও বড় কিছু কইরা ফালাইছে। এইটাই তো সাহস, জমি না থাকলেও জমি বানাইছে, পানি থেকেও ফসল তুইলা দেখাইছে। আমি কাউরে তর্কে হারাইতে চাই নাই, আমি শুধু চাইছিলাম মাইয়াডারে পেট ভইরা খাওয়াইতে। নদী আমারে সেই উপায় বইলা দিছে, সেই উপায় বইলা দিছে আমারে। তোরা সবাই দেখলি সিধুর ভেলায় কুমড়ো ধরেছে, ফুল ফুটেছে, ফলনও পাকছে। এমন চাষ আমরা কেউ আগে দেখিনি, এটা আমাদের গায়ের গর্ব। হ্যাঁ, আমরা তোরে পাগল কইছিলাম, এখন বুঝতাছি ওরে বলা উচিত আছিল বুদ্ধিমান। আমারে মাফ কইরা দাও সিধু ভাই, তোরে জমি না দিয়ে ঠাট্টাও করছি ভাই, এখন চাইলে আবার জমি তুই নিবার পারস। আমি কারোর ওপর রাগ রাহি না কাকা, আমি শুধু চাইছিলাম আমার ঘরে ভাত থাকুক, মাইয়াডার পেটে ক্ষুধা না থাকুক। তাই ভাবছিলাম জমি না পাইলে নদীর এই কিভাবে জমি বানানো যায়। সিধুরে, আমি সত্যিই ভুল করছি। আমার ভাবা উচিত আছিল গরিবের ঘাম অনেক দাম রে। জমিটা তোরে না দেওয়াতে তুই যা করছত আমি তো কল্পনাও করতে পারি নাই রে। তরে কেউ শিক্ষা দেয় নাই, তুই নিজেই শিক্ষায় পরিণত হইছত। সিধু ভাই, আমি হাসছি, কটু কথা কইছি, কিন্তু আজ তোর ভেলার কুমড়া দেখা বুক কেমন ভইরা গেল। তুই প্রমাণ করছত গরিবেরাও পারে। আমারে তুই ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কইরা দে। তোমরা ভুল করছো ঠিকই, কিন্তু তোমাকে ভুল তোমরা বুঝছ, ওইটাই তো বড় কথা। সিধু একদিন কইছিল নদীর বুকেও ফসল ফলবো, এখন সবাই সাক্ষী। সিধুর এই বুদ্ধির জন্য আমরা গায়ের পক্ষ থেকে একটা পুরস্কার দেব ওকে, আর সরকারি ভাবেও যেন এই পদ্ধতি ছড়ায় সেই ব্যবস্থাই করব। শুনেছিস সিধুর সেই ভেলা কুমড়ো চাষের কথা নাকি জেলা অফিস পর্যন্ত চলে গেছে? খবরের কাগজের লোক আসছে রে, খবরের কাগজের লোক আসছে। কাগজে ছাপাইব? আমাগর গায়ের পাগলটার কাণ্ড এখন শহরেও জানবো। পাগল না রে ভাই, মানুষটা আগেই কইছিল নদীর বুকেও ফসল ফলাইব, আমরাই ঠিক মতো বুঝি নাই। আরে ভাই, কাল হাটে নাকি 2 জন অফিসার আইছিল, মাঠ ঘুরছে, ছবি তুলছে, কইছে এইটা উদ্ভাবনী চাষ পদ্ধতি। আমি তো ভাবতাছি আমার পুকুরটারেও কাজে লাগাই, খালি খালি পইরা আছে। সিধুর মতো ভেলা বানাইয়া যদি শাক সবজি ফলানো যায় মন্দ হয় না। আগে হেসেছি, এখন তার কাছেই শিখবার চিন্তা করছি। সিধু এখন সাধারণ কেউ না, ও এ গায়ের পথ দেখানো মানুষ। আগামী শুক্রবার সিধু মণ্ডলের ভাসমান কুমড়ো চাষ দেখবার জন্য সরকারি প্রতিনিধি দল আসবেন। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আমন্ত্রিত। দেখ দেখ, এখন সরকারেও খোঁজে আইতাছে গরিব মানুষ, তাও যদি মাথা খাটায় তাইলে তো এইটাই হয়। কাকা, তুমি কি সিধু কাকার মতো ভেলা বানাচ্ছ? হ্যাঁ, তোর সিধু কাকা এখন গায়ের শিক্ষক, আর তারে দেখাই তো আমি শুরু করতেছি রে।
আপনি কি কখনো ভেবেছিলেন এমন কিছু হবে? আমি শুধু চাইছিলাম মাইয়াডারে ভরপেট খাওয়াইতে, বাকি সব সৃষ্টিকর্তার খেলা। ভাই সাহেব, আজ আমরা এমন একজন মানুষকে সম্মান দিতে একত্রিত হয়েছি যাকে আমরা নিজেরাও এক সময় বুঝতে পারতাম না। হ্যাঁ, ঠিক কইছেন কাকা। সিধু মণ্ডল যে নদীর বুকে কুমড়ো ফলিয়ে দেখিয়েছে, চাষ মানে শুধু জমি না, চাষ মানে মাথা খাটানো, সাহস আর পেটের দায়ে যুদ্ধ করে বাঁচা। আমরা সরকারিভাবে অলরেডি ওনার কাজকে ভাসমান কৃষি হিসেবে চিহ্নিত করেছি। এই পদ্ধতি ভবিষ্যতে আরো চাষিকে সাহস দেবে, উৎসাহ দেবে। উনি গরিব, কিন্তু ওনার চিন্তাধারা অনেক উন্নত। আমি সিধুরে পাগল কইছি, মাপ চাই। আসলে আমরা নিজেরাই অন্ধ আছিলাম। আজ আমার পোলাও কয় আমি সিধু কাকার মতো হইতে চাই। আর আমি তো গলা ফাটাইয়া চিৎকার করে কইতাম, তুই পারবি ভাই, তুই সত্যিই পারবি, আর পারছো তো তুই। এই নে সিধু, তোকে গায়ের পক্ষ থেকে গ্রামের গর্ব উপাধি। এই পাগড়িটা তোর বুদ্ধি আর সাহসের পুরস্কার। আমি তো কিচ্ছু করি নাই কাকা, শুধু মাইয়াডারে পেট ভইরে খাওয়াইতে চাইছিলাম। ভাতের চিন্তা কইরাই নদীর পারে ভেলা বানাইতেছিলাম। এখন বুঝতাছি গরিবরে কেউ কিচ্ছু দেয় না, কিন্তু গরিব যদি চায় নিজের জীবন নিজেই বানায় নিবার পারে। আমার সিধু শুধু স্বামী না, সে আমার মেয়ের গর্ব, এই গায়ের আলোর মানুষ। আমার বাবা পৃথিবীর সেরা বাবা। ভাবছিলাম জীবনটা শেষ হইয়া গেল, জমি গেল, কাজ গেল, লোকজনে মুখ ফিরাইলো, কিন্তু দেখো এই নদীটা যেইটারে সবাই ভরসা করে না, সেইটাই আমার ভরসা হইয়া দাঁড়াইলো। এই নদী এখন তোর জমি, পানিরেই তুই মাটি বানাইছ। গরিব মানুষ হইলেও তোর মনটা কিন্তু অনেক বড় রে, ওইটাই হইল পার্থক্য। তুমি যদি সাহসী না হইতা, এই বুদ্ধি যদি না বাইর করতা, আজ তাইলে আমাকে চুলায় আগুনই জ্বলতো না। তুমি তো আমার হিরো বাবা। তোর মুখে হাসি দেখা আমি বুঝতে পারি আমি হারি নাই রে মা, আমি হারি নাই। তোর মুখের হাসিটাই তো আমার শক্তি রে। সিধু ভাই, আমরাও শিখবার চাই, আমরাও বানামু ভেলা, আমরাও নদীতে ফসল ফলামু। তোমরা চাইলে আমি অবশ্যই শেখাবো। এই নদীটা কারো একার না, সবার, যেমন স্বপ্ন সবার।